ভারতের সঙ্গে আমাদের যে ব্যবসা তাতে ভারতের পাল্লায় ভারী, বললেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে জো বাইডেনের শরীরে ক্যান্সার শনাক্ত, ছড়িয়ে পড়েছে হাড়েও। ফেসবুক পোস্টে রাশেদ খান, নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। চোর সন্দেহে সাভারে যুবককে গাছে বেঁধে 3 ঘন্টা নির্যাতন। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের পথেই সমাধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সঙ্গে আমাদের যে ব্যবসা তাতে ভারতের পাল্লায় ভারী, বললেন বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, আমরা বাণিজ্য উদারীকরণে বিশ্বাসী, ব্যবসায় অন্তর্ভুক্ত বাড়াতে কাজ করতে হবে, ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ রক্ষা করা আমাদের কাজ। ভারতের সঙ্গে আমাদের যে ব্যবসা তাতে ভারতের পাল্লায় ভারী, একদিনে এই বাণিজ্য ঘাটতি কমবে না, এটা দূর করতে বেশ সময় লাগবে। শেখ বশির উদ্দিন বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের বিষয়ে জেনেছেন তিনি। তার ভিত্তিতে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে, বাংলাদেশের কি করণীয় তা নির্ধারণে কাজ শুরু হয়ে গেছে। ট্রান্সশিপমেন্ট বন্ধের ধারাবাহিকতায় এটা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, তার ধারাবাহিকতায় হয়নি, এর ফলে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। ভৌগোলিক কারণে আমরা পরস্পরের উপর নির্ভরশীল, পরিস্থিতি বুঝতে একদিন লাগবে, এরপর করণীয় ঠিক করা হবে। তিনি বলেন, ভারতে আমাদের আসবাব খুব বেশি রপ্তানি হয় না, সেই তুলনায় পোশাকের বড় রপ্তানি হয়। আমাদের দেশ থেকে যে রপ্তানি হয় তার মূল কারণ প্রতিযোগিতার সক্ষমতা। আমরা আশা করছি উভয় দেশের ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থে এটা চলমান থাকবে। জো বাইডেনের শরীরে ক্যান্সার শনাক্ত, ছড়িয়ে পড়েছে হাড়েও। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এই ক্যান্সারের একটি আক্রমণাত্মক রূপ ধরা পড়েছে, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় তার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার পর 82 বছর বয়সী বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এর প্রতিবেদনে তথ্য জানিয়েছেন সিএনএন। বিবৃতিতে বিস্তারিত জানিয়ে বলা হয়, গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে। তখন পরীক্ষা নিরীক্ষায় তার প্রোস্টেটে একটি নতুন গুটি ধরা পড়ে। পরে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেছেন তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর 9 এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে আশার কথা জানিয়ে বলা হয়, ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন। বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো বক্তব্য করবেন না। ফেসবুক পোস্টে রাশেদ খান, নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেছেন, নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। পোস্টে তিনি লেখেন, নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। এমনকি সারা জীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীয় অ্যারেস্ট হওয়ার কথা, কিন্তু নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি আরো লেখেন, ডামি 300 এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই। নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে স্বয়ং নসরুল হামিদের বিপুল লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা স্বামী আবু বকর সিদ্দিক সাহেব। সাবেক মান্নানদের জামিন তদবির করেছেন রেজওয়ান আপারা। উপদেষ্টা পরিষদে আলী ইমাম মজুমদারদের মতে শেখ মুজিব প্রেমীরা রয়েছেন। এই অবস্থায় সরকার ডাকাত না ধরে ছিচকে চোর ধরা নিয়ে ব্যস্ত, আর ডাকাতদের সেফ এক্সিট ও প্রোটেকশন দিচ্ছে। চোর সন্দেহে সাভারে যুবককে গাছে বেঁধে 3 ঘন্টা নির্যাতন। ঢাকার সাভারে চোর সন্দেহে এক যুবককে গাছে বেঁধে 3 ঘন্টা ধরে নির্যাতন করেছেন কয়েকজন যুবক। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম অভিজিৎ দে। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর এলাকায়। তার বাবার নাম কমল কান্তি দে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর স্বজন চোর অপবাদ দিয়ে তাকে মারধর শুরু করেন, পরে স্থানীয় যুবকদের হাতে তুলে দেন। ওই ব্যক্তি সন্দেহ করেন তিনি বাচ্চা চুরি করতে হাসপাতালে ঢুকেছিলেন। নির্বাচনের পথে সমাধান।
সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। এর মধ্যে কোনো না কোনো ইস্যুতে প্রায় প্রতিদিনই চলছে রাজপথে আন্দোলন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আছে অস্থিরতা, আবার শেয়ার বাজারের অবস্থা চরম নাজুক, বিনিয়োগে স্থবিরতা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বলা যায় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নানামুখী সংকট ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনকে সংকট সমাধানের একমাত্র পথ বলে মনে করছেন রাজনৈতিক দলগুলো ও বিশ্লেষকরা। তারা বলছেন যেসব সমস্যার সম্মুখীন সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। এজন্য দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে এ সংকট থাকবে না। রোডম্যাপ দিলে রাজনৈতিক দলগুলো নির্বাচনের ট্রেনে উঠে পড়বে, স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি। কিন্তু নির্বাচন যত দেরি হবে দেশ ও গণতন্ত্র তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, দেশের শান্তি শৃঙ্খলার অবনতি হবে। এজন্য জরুরি ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে দ্রুত নির্বাচনের পথে হাঁটা উচিত বলে মনে করেন তারা। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশে চলমান রাজনৈতিক সংকট আরো বাড়ার আশঙ্কা করছেন রাজনীতিবিদরা। এজন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ইতোমধ্যে 50টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। তারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। 2 মে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র ও রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকের ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক নীতি। অথচ আমরা খেয়াল করছি কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে এমন একটি আবহাওয়া তৈরি করছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটা অপরাধ। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক মন্তব্য, বক্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতন্ত্রকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত যে প্রতিনিধি থাকে তাদের সঙ্গে নির্বাচিত সরকারের একটা সংযুক্তি আছে। স্বাভাবিকভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন, চিন্তা, দাবি দেওয়া সব নানা সমস্যা জবাবদিহিতামূলক সরকার নিশ্চিত করবে। কিন্তু এখন সরকার ও জনগণের মাঝখানে তো কেউ নেই, সংসদ নেই, সরকার নেই, প্রতিনিধি নেই, কেউ তো নেই। কে নিশ্চিত করবে? নির্বাচন দ্রুত হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম নির্বাচন, কিন্তু সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে, দেশের দ্রব্যমূল্যের বিষয়টি দিন দিন আরো খারাপের দিকে যাবে। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারকে আমরা নানা চ্যালেঞ্জ মোকাবিলায় এ পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করে আসছি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাজনৈতিক দল কিংবা জনগণের নানা অংশের সহযোগিতার পরেও পরিস্থিতি কোনোভাবে সামাল দিয়ে উঠতে পারছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে, দেশব্যাপী এক ধরনের আধা নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, প্রচন্ড একটি অস্থিরতা চলছে। দেশে কোনো সরকার আছে তা জনজীবনে অনুভব করা যাচ্ছে না। দ্রব্যমূল্য রোজার সময় কিছু সহনীয় থাকলেও এরপরে ধারাবাহিকভাবে বাড়ছে। নানা আন্দোলনের কারণে ঢাকা শহর এক ধরনের স্থবির হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে খুনের ঘটনা ঘটেছে, একটি অনিশ্চিত জায়গায় যাত্রা করেছি। অথচ একটি অনির্বাচিত সরকার 3টি তত্ত্বাবধায়ক সরকারের আমলের বেশি সময় তারা পার করে ফেলেছেন। এই 9 মাসে সরকারের কোনো ব্যাপারে হয়তো সদিচ্ছা আছে, তা তো যথেষ্ট নয়। কিন্তু অনির্বাচিত সরকারের রাষ্ট্র প্রশাসনের যে রাজনৈতিক কর্তৃত্ব শক্তি থাকা দরকার তা এই সরকারের নেই, যে কারণে তারা দেশ পরিচালনার বিপর্যয়ের মধ্যে পড়ছেন। আগামী দিনগুলোতে এই নৈরাজ্যকর পরিস্থিতি আরো বাড়তে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।